একটি কণ্ঠের বজ্রনীনাদ ৭.৫ কোটি কণ্ঠে প্রতিধ্বনিত হয়ে বিজয় ছিনিয়ে আনার নাম বাংলাদেশ। ভুসুকু কান্নপা থেকে শুরু করে আলাউল বিদ্যাপতি চণ্ডীদাস হয়ে মাইকেল রবীন্দ্র নজরুল জীবনানন্দের চরণে চরণে ধন্য বাংলাদেশ। বাংলার বিজয়ী বীর বিজয় সিং থেকে শুরু করে গণতান্ত্রিক গোপালের প্রদর্শিত পথ ধরে অনেক ধ্বংস সৃষ্টির প্রক্রিয়া ১৯৭১ সালে স্বাধীন বাংলার উপকার হিসাবে আবির্ভূত হয়েছিলেন আমাদের ইতিহাসের মহানায়ক মহাবীর, বাংলাদেশ মানচিত্রের চিত্রকর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের পূর্বপুরুষদের পরাজয়, বেদনা, রক্ত, অপমানের প্রতিশোধ নিয়ে ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রের সঙ্গে যুক্ত করেছিলেন আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বীরের বীরত্বগাথায় ভরপুর এই বাংলার ইতিহাস বিশ্বাসঘাতকতারও ইতিহাস। বারে বারে এখানে অবাঞ্ছিত সত্যের পুনরাবৃত্তি ঘটে, বারে বারে এখানে ষড়যন্ত্রের চুপকাষ্ঠে প্রগতির মেষশাবক নিহত হয়। বিশ্বাসঘাতকতায় বারে বারে এখানে রক্ত ঝরে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শুধু আমাদের ইতিহাস নয়, মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক নৃশংসতম রক্তাক্ত হত্যাকাণ্ড ঘটল ফরাসি ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটিয়ে বাংলাদেশের ধানমন্ডিতে। সেদিন আজ বারবার একটা কথা মনে পড়ে, জুলিয়াস সিজার থেকে শুরু করে এ বিশ্বে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আমরা জানি রক্ত দিতে হয়েছিল আলজেরিয়ার বেনবেল্লাকে, ঘানার নক্রুমাকে, রক্ত দিতে হয়েছিল আমেরিকায় মার্টিন লুথার কিং জুনিয়র, অ্যাব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডিকে। রাজনৈতিক হত্যাকাণ্ড কঙ্গোর প্রেটিস লুমুম্বা, চিলির আনন্দে, গিনি বিসাউর মরিস বিশপ, ভারতের মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। কিন্তু আপনারা লক্ষ্য করবেন পৃথিবীর কোনো দেশে এইসব রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারী টার্গেট ছিল না। ১০ বছরের অবুঝ শিশু টার্গেট ছিল না। অন্তঃসত্ত্বা নারী টার্গেট ছিল না। নবপরিণীতা সলাজ বধূ মেহেদি রাঙ্গা হাত রক্তাক্ত হয়নি ইতিহাসের কোনো ঘটনা। সিজার হত্যাকাণ্ডের বিষয়ে শেক্সপিয়ার
তার জুলিয়াস সিজার নাটকে যে বর্ণনাটি, মর্মান্তিক বর্ণনাটি করেছিলেন ওয়ার্ল্ড গ্রেট স্পিচের মধ্যে আমি পড়েছি। সিজারের রক্তাক্ত লাশ সামনে রেখে শোকাহত অগণিত রোমবাসীর সামনে শেক্সপিয়ারের বর্ণনায় মার্ক অ্যান্টনি যে বক্তৃতাটি করেছিলেন, সেখানে একটা কথা আছে, দি মোস্ট আনকাইন্ডেস্ট কাট অফ অল। আমার মনে হয় শেক্সপিয়ার যদি 75 দেখতেন বাংলাদেশে ধানমন্ডির হত্যাকাণ্ড, তাহলে এটিকে বলতেন দি মোস্ট আনকাইন্ডেস্ট কাট অফ অল। বঙ্গবন্ধুকে হত্যা করে ঢাকা থেকে দূরের টুঙ্গিপাড়া রস গাঁয়ে, শেয়াল ঢাকা গাঁয়ে, বাঘিয়া নদীর তীরে ওরা সমাহিত করেছিল বন্দুক ঘেরা পরিবেশে। 570 সাবান দিয়ে তার দাফন হয়েছিল। মাত্র 18 জন মানুষকে সেদিন বঙ্গবন্ধুর জানাজা পড়তে দেওয়া হয়েছিল। অদূরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ, শোকাতুর মানুষ নীরবে চোখের পানি ফেলেছিল। এমনই এক পরিবেশ ছিল। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুকে মাটি চাপা দিয়ে ওরা ভেবেছিল বাংলাদেশ মুজিবকে ভুলে যাবে। এ গায়ে যে মুজিব সমাহিত, তাকে আর কেউ কোনোদিন মনে করবে না। কিন্তু তারা জানে না বাঙালি জাতির পিতাকে বাংলার মাটি হজম করতে পারে না। তারা জানতো না যে একদিন এই টুঙ্গিপাড়াই হবে বাঙালিদের তীর্থভূমি। তারা জানতো না এই মানুষ এক কবির বাসা সমাধি থেকে আবারও জেগে উঠবেন সগৌরবে, সমর্যাদায়। ইতিহাসে সে সত্যেরই প্রমাণ হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করে তারা হত্যা করতে চেয়েছিল মুজিবের সোনার বাংলার অভিযাত্রাকে। মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা নিষিদ্ধ হয়ে গেল। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ নিষিদ্ধ হয়ে গেল। নিষিদ্ধ হয়ে গেলেন ইতিহাসের মহানায়ক, বাংলাদেশ রাষ্ট্রের জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এ কলঙ্ক বলে বেড়াচ্ছিলাম অনেক দিন ধরে। বঙ্গবন্ধু হত্যার পাপের বোঝা আমাদের বইতে হয়েছিল, যেমন বইতে হয়েছিল বঙ্গবন্ধুর শুরু করা যুদ্ধাপরাধীদের বিচার। 6 বছর পর 1981 সালের 17ই মে এক বৃষ্টিস্নাত ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিনে বঙ্গবন্ধু রক্ত ভেজা মাটিতে ফিরে এলেন তাঁর সুকন্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি ফিরে এসেছিলেন বলেই আমরা
হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে কলঙ্কের বোঝা, যুদ্ধাপরাধের বিচারের, হত্যার বিচারের, যুদ্ধাপরাধীদের, মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পন্ন করে জাতিকে তিনি কলঙ্কমুক্ত করেছিলেন। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষে দেশ থেকে আজ সারা বিশ্বে ঈশ্বরীয় একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত। বাংলাদেশকে বিশ্বের এক বিশেষ মর্যাদা উন্নীত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনা। সমুদ্র বিজয়, সীমান্ত বিজয়, ছিটমহলের শান্তিপূর্ণ বিনিময়, মহাকাশ বিজয়। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল, অর্জনের রোল মডেল। এই কৃতিত্ব শেখ হাসিনাকে দিতেই হবে। কোথায় ছিল বাংলাদেশ? কোথায় আজ এসেছে বাংলাদেশ? আজকে বাংলাদেশে পদ্মা সেতু হবে, বাংলাদেশে মেট্রো রেল হবে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে, মাতারবাড়ি প্রজেক্ট হবে, পায়রা সমুদ্র বন্দর হবে। এটা কি আমরা স্বপ্নেও কখনো ভাবতে পেরেছি? অ্যানালগ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবে। এর আর্কিটেক্ট স্বপ্নিক রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজ বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমি বক্তব্য আর বাড়াতে চাই না, শুধু এটুকুই বলি, আপনাদের সকলের বিবেকের কাছে একটা বিষয় আপিল করি। ইতিহাসের অবাঞ্ছিত সত্য কি করে অস্বীকার করে বাংলাদেশের একটা রাজনৈতিক মহল? আমি জানতে চাই 15ই আগস্টের হত্যাকারীদের, ঘাতকদের কারা নিরাপদে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছিল? কারা বঙ্গবন্ধুর খুনিদের কারা বিদেশি দূতাবাসে, আমাদের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল? হত্যাকারীরা সূর্য সন্তান। খন্দকার মোস্তাক ইনডিমনিটি দিল। 15ই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হবে না। এই ইনডিমনিটি অর্ডিন্যান্সকে কে আইনে পরিণত করেছিল? তিনি সেনাপতি জিয়াউর রহমান। 5ম সংশোধনীতে ইনডিমনিটি, তার মানে খুনিদের ইনডিমনিটি দিয়ে আইন পাশ করা হয়েছিল। তারপরে ইতিহাসের এই সত্যকে আপনারা চাপা দিতে চান মিথ্যার মুখোশে।
ইতিহাস কোনো প্রভুর দাসত্ব করে না, ইতিহাস কোনো স্বৈর শাসকের রক্তচক্ষুর পরোয়া করে না। অবমূল্যায়নে নরুন দিয়ে, চরিত্র হননের ছোড়া দিয়ে বঙ্গবন্ধুকে বারে বারে আঘাত করা হয়েছে। যে ষড়যন্ত্রে বুলেট শেখ হাসিনা শেখ রেহানাকে এতিম করেছে, সেই বুলেট বেগম জিয়া আপনাকেও বিধবা করেছে। এটা হচ্ছে ইতিহাসের নির্মম বাস্তবতা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা কারাগারে জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ড ৩রা নভেম্বর, একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা ২০০৪ সালের ২১শে আগস্ট সন্ত্রাস বিরোধী সমাবেশে বঙ্গবন্ধু অ্যাভিনিউ রক্তস্রোতে ভেসে গেল পড়ন্ত বিকেলে। সেদিন ট্রাকের ডালায় লেগে একটি গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় বাইরে পড়ে গেলে বঙ্গবন্ধু কন্যা তিনি ছিলেন সেই হত্যাকাণ্ডের প্রাইম টার্গেট। আল্লাহর অশেষ সহমতে তিনি সেদিন বেঁচে যান। তারপর সেই হত্যাকাণ্ডকে আজকে কেউ কেউ বলেন তারা ক্ষমতায় ছিলেন, তাদেরকে ছোট করার জন্য এই হত্যাকাণ্ড নাকি আওয়ামী লীগই ঘটিয়েছে। সংসদে আমাদের কথা বলতে দেয়নি, বলা হলো শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়েছিল বিস্ফোরণ ঘটাতে। কি মিথ্যাচার, কি পাপাচার তারা করতে পারে! অথচ মুফতি হান্নান হরকাতুল জেহাদের স্বীকারোক্তিতে বলে হাওয়া ভবন থেকেই সমস্ত অপকর্ম সেদিন পরিচালনা করা হয়েছে। 15ই আগস্টের মাস্টার মাইন্ড নেপথ্যের জিয়াউর রহমান, আর 21শে আগস্টের মাস্টার মাইন্ড সেদিনকার যুবরাজের হাওয়া ভবন। কেন সাজিয়েছিলেন জজ মিয়া নাটক? আজকে আপনাদের গাত্রদাহ। শেখ হাসিনা যখন 21শে আগস্ট জুম কনফারেন্সে পার্টি অফিসের সঙ্গে সেদিন যখন সত্যের অবতারণা করেন, সত্য কথা বলেন, তখন আপনাদের কেন গাত্রদাহ হয়? তদন্ত করতে দিয়েছিলেন এফবিআইকে, আলামত নষ্ট করে দিয়েছিলেন ভোরবেলায়। ভুলে কি গেছেন? জজ মিয়া নাটক সাজিয়ে ধামাচাপা দিতে চেয়েছিলেন সেই হত্যাকাণ্ডকে। মনে কি পড়ে না আপনাদের? স্কটল্যান্ড ইয়ার্ডকে তদন্ত করতে আসতে আপনারা অনুমতি দেননি। তাহলে কেন এসব নাটক? বিচারপতি জয়নাল আবদিনকে দিয়ে একটা হাস্যকর তদন্ত কমিশন, সেই কমিশনের রিপোর্ট প্রতিবেশী একটি দেশ এই হত্যাকাণ্ডের সঙ্গে আইবি রহমান সহ 23 জনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 21শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউর গ্রেনেড হামলায় বিএনপিকে জড়ানোর অভিযোগ করেছেন।
বলেছেন এটা শেখ হাসিনার মন গড়া বক্তব্য। আমি ফখরুল সাহেবকে বলতে চাই, যে সত্য দিবালোকের মতো সত্য, তা চাপা দিয়ে কারো কোনো লাভ নেই। উট পাখির মতো মুখ বালুতে লুকালেই কি সত্য লুকিয়ে থাকবে? মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন তা সত্য এবং স্পষ্ট। সত্য বললেই বিএনপির গাত্রদাহ। অন্ধকারে শত্রুরা সত্য সহ্য করতে পারে না। সত্যের বন্যা কিন্তু অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়। থামা চাওয়া দেওয়ার যত প্রয়াসই চালানো, তাতে কোনো লাভ নেই। আমি সংক্রমণের বর্তমান পর্যায়ে এসেও অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। হাট বাজার, টার্মিনাল, ফুটপাত, ফেরিঘাট, শপিং মল সহ বিভিন্ন পাবলিক প্লেসে মাস্ক পরিধান না করেই অনেকেই চলাফেরা করেন, অনেকে অবহেলা করছেন, পাত্তা দিচ্ছেন না। এ অবহেলা শৈথিল্য প্রকারান্তরে ভয়ঙ্কর ঝুঁকিতে ফেলতে পারে আমাদের, এবং এই জন্য চরম মূল্য দিতে হবে। ঘরের বাইরে গেলে মনে হয় দেশে করোনা কিছু নেই, করোনার মতো কিছু নেই। আমি আবারও সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে করোনা বিরোধী প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানাচ্ছি। কোথাও কোথাও আজ সাগরের জলোচ্ছ্বাসের বন্যার পানির সাথে জোয়ারের পানি বাড়ায় বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মূল্যবান সম্পদ এবং ফসল হানি ঘটেছে। এ অবস্থা মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়াতে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। সমাজের সর্বস্তরের যারা সামর্থ্যবান তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানাচ্ছি। আমি শিক্ষার্থীদের পরিশেষে একটা কথা বলতে চাই, চলমান পরিস্থিতিতে ভবিষ্যৎ যেমন তোমাদের ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তেমনি জীবনও কিন্তু ঝুঁকিপূর্ণ। জীবন না থাকলে ভবিষ্যৎ গড়বে কেমন করে? শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে খুব সিরিয়াসলি মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। অনুকূল পরিস্থিতি এলেই রিওপেনিংয়ের চিন্তাভাবনা আছে। সার্বক্ষণিকভাবে আজকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই চিন্তিত। আপনারা মোটেও সাহস হারাবেন না, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ সুদিন আসবে। আপনারা সেই সময় মতো আপনাদের পড়াশোনার দুয়ারও খুলে দেওয়া হবে। সরকার এ বিষয়ে মোটেই চিন্তা করছে না, এটা আপনারা কিছুতেই ভাববেন না। শেখ হাসিনার মাথায় এখন সর্বক্ষণ ঘোরাফেরা করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ।